আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এখন ঠিক লাগছে? তানহা চশমার কোণ ঠেলে আলতো করে মাথা দোলালো। মানে সে ঠিক আছে। অপরাহ্ন জিজ্ঞেস করলো, তোমার কি অ্যাজমার সমস্যা আছে? তানহা আবার মাটির দিকে তাকিয়ে মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। কবে থেকে? তানহা ছোট্ট করে জবাব দিল, ছোট থেকেই। ও, তাহলে ইনহেলার সাথে রাখুনি কেন? অ্যাজমা রোগীদের কাপড় চোপড়ের মতো ইনহেলারও সর্বদা নিজের সাথে রাখা উচিত। রাখি, কিন্তু আজ হঠাৎ তুলতে ভুলে গিয়েছিলাম। তানহার কণ্ঠ মলিন শোনালো। মেয়েটার হয়তো মন খারাপ হয়ে গেছে। মেয়েটা খুবই অন্তর্মুখী। তানহার মলিন চেহারাটা অপরাহ্নের ভালো লাগলো না। একটু আগেও মেয়েটা কি সুন্দর হাস্য উজ্জ্বল ছিল। কিছু একটা ভেবে অপরাহ্ন বলল, জানো, ক্লিনিকে মাঝে মধ্যে এমন এমন পেশেন্ট আসে যে মাঝে মধ্যে নিজেই মানসিক রোগী হয়ে যায়। কালকের একটা ঘটনা বলি। এক মধ্যবয়স্ক চাচা এসে বলল, ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন? পেটের অসুখ সারাইতে গিয়া তো আমার দাঁত সবগুলো ভাঙ্গা গেল। আমি বললাম, কেন? আপনাকে তো আমি ওষুধ দিয়েছি, দিনে 2 চামচ করে খেতে বলেছি, খাননি? সে কি বললো জানো? বলল, আপনার ওষুধ খাইতে গিয়ে তো আমার দাঁত ভাঙলো। দিনে 2টা কইরা স্টিলের চামচ খাইতে গিয়ে আমার দাঁত সবগুলা শেষ। ও ব্যথা, তাও পেটের অসুখ তো সারলই না। অপরাহ্নের রোগীর কাহিনী শুনে তানহার ঠোঁট দুটো প্রসারিত হলো। স্মিত হাসলো তানহা। অপরাহ্নের প্রয়াস সার্থক। ঘাড় বাঁকিয়ে দেখলো তানহাকে। মেয়েটা হাসলে ওর চোখও হাসে, যা স্বচ্ছ চশমার ভেতরে থাকলেও স্পষ্ট দেখতে পায় অপরাহ্ন। শীতল আবহ সৃষ্টি হলো অপরাহ্নের বক্ষপটে। উথাল পাথাল নাচে মগ্ন আদ্রিতা। নাচের মধ্যে হঠাৎ তার নজর গেল দূরে দাঁড়ানো নিবিড়ের পানে। হঠাৎ নজর যাওয়ার কারণ সানভীর ফুফাতো বোন সাবিহাকে নিবিড়ের পাশে দেখা। সাবিহাকে নিবিড়ের পাশে দেখে হঠাৎ তার নৃত্যরত পদযুগল টালমাটাল হয়ে গেল। সাবিহা নিবিড়ের কাছে দাঁড়িয়ে কিছু বলছে, মুখে তার হাসি লেগে আছে। কেন হাসছে সে? নিবিড় ভাইয়া কি তাকে জোকস শুনিয়েছে নাকি কাতুকুতু দিয়েছে? আদ্রিতার কেমন যেন গ্যাস্ট্রিক হচ্ছে। মানুষের হাসিতেও বুঝি গ্যাস্ট্রিক হয়? সাবিহার হাসিতে আমার গলা জ্বলছে কেন? তার হাসি কি বাসি তেলে ভাজা নাকি? আদ্রিতার এখন আর নাচতে ইচ্ছে না। সে এগোতে চাইল নিবিড়ের দিকে, কিন্তু হঠাৎ নিবিড় ওখান থেকে অন্যদিকে চলে গেল, আর সাথে গেল সাবিহাও। আদ্রিতার কদম থেমে গেল। গ্যাস্ট্রিক যেন তার বুক জুড়িয়ে ছড়িয়ে পড়ল। খুসখুস করে চলছে বুক। মিউজিকের ধ্বনিও যেন খুব তিক্ত লাগছে তার কাছে। হঠাৎ করেই যেন নিবিড়ের উপর খুব করে তার অভিমান হলো। তার অবচেতন মন যেন বারবার বলছে, সে কেন গেল সাবিহার সাথে? তারা কি আলাদাভাবে কথা বলতে গেল? কি এত কথা আছে তাদের? অভিমানটা হঠাৎ বৃষ্টির মতো ছাপিয়ে পড়ল আদ্রিতার উপর। ঠোঁট উল্টে চলে এলো সে ওখান থেকে। এসব গান বাজনা এখন তার কানে বিষের মতো লাগছে। সে পার্টি এরিয়া থেকে সরে এসে একটা কোণে দেওয়ালের পাশে এসে দাঁড়ালো। কেন যেন হঠাৎ ভীষণ কান্না পাচ্ছে তার। ঠোঁট উল্টে হাত দিয়ে নাক ডলতে লাগলো বারবার, কিন্তু তার পেছনে যে কেউ এসে দাঁড়িয়েছে তার খেয়াল নেই আদ্রিতার। আদ্রিতাকে একা দেখে পার্টিতে থাকা কারো কুরুচিপূর্ণ নজর পড়ল তার উপর। ছেলেটা অনেকক্ষণ ধরেই কুনজর গেড়ে রেখেছিল আদ্রিতার ওপর। নাচানাচির সময় আদ্রিতার শরীরের উপর তার কামুক নজর পড়েছিল। এমন একটা সুযোগের আশাই যেন ছিল সে। আদ্রিতাকে একা দেখে ছেলেটাও ওর পিছে পিছে এসেছে। ধীরে ধীরে আদ্রিতার পিছনে এসে দাঁড়ালো। ঘুরে দাঁড়িয়ে থাকায় আদ্রিতা তা দেখতে পেল না। ছেলেটা তার কামুক নজরে আদ্রিতার পুরো শরীর স্ক্যান করে নিল। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কুস্তি চাহনি দিয়ে হাতটা ধীরে এগুতে লাগলো। আদ্রিতার কোমরে হাত দেওয়ার জন্য হাত এগুচ্ছে। কোমর স্পর্শ করতেই যাবে, ঠিক তার আগেই অন্য আরেকটি শক্ত বলিষ্ঠ হাত এসে খপ করে ছেলেটার হাত ধরল। চমকে তাকালো ছেলেটি। রক্তচক্ষু চোখের ক্রুদ্ধ চাহনির অধিকারী নিবিড়কে দেখে আঁতকে উঠল সে। কোনো কিছু বুঝে ওঠার আগেই নিবিড় তার হাত মুচড়ে ভেঙে পিছনের উল্টো দেয়ালে মুখ সহ চেপে ধরল এক হাতে। শব্দ পেয়ে পিছনে ফিরল আদ্রিতা। নিবিড়কে দেখে একটু চমকে গেল সে।
চোখ মুখ প্রচন্ড কঠিন হয়ে আছে তার। উনি এখানে কি করছেন? উনি না সাবিহার সাথে উলালা করতে গিয়েছিল, তাহলে এখানে কেন এসছে? আদ্রিতা মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই নিবিড় শান্ত গমগমে স্বরে বলল, এখান থেকে যা এক্ষুনি। রাগ হলো আদ্রিতার। সে নাকচ করে বলল, কেন কেন যাব আমি? আমি এখানেই থাকবো। আদ্রিতা যেন কথাটা বলে ভীষণ বড় ভুল করে ফেলল। নিবিড়ের চেহারার কঠিনতা তো সেটাই বলছে, যা আদ্রিতার জবাবে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। দাবানল নির্গত চোখের চাহনে নিক্ষেপ করে হুঙ্কার দিয়ে বলল, I said go, Ori. Get the hell out of here. অন্তরাত্মা কেঁপে উঠল আদ্রিতার নিবিড়ের এমন ভয়ঙ্কর কণ্ঠে। সাথে পাল্লা দিয়ে বাড়ল অভিমানের পালা। নাক ফুলিয়ে কান্না গলায় জমিয়ে দৌড়ে চলে গেল সে। আদ্রিতা যেতেই উল্টো দেয়ালে চেপে ধরা ছেলেটার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো নিবিড়। এক হাতে এতক্ষণ চেপে ধরে রেখেছিল ছেলেটাকে, যাতে আদ্রিতা দেখতে না পায়। ছেলেটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, আতঙ্কে চোখ দুটো ফটফট করছে। নিবিড়ের এই ভয়ঙ্কর মুখবয়ব দেখে কলিজা কাঁপছে তার। এমন বিভৎস লেলিহান দাবানলের ন্যায় অগ্নিচক্ষু সে এর আগে দেখেনি। কপাল আর গলার রগ ফুলে ফেপে উঠেছে। কি ক্রূর সেই চাহনি! ঠোঁটের কোণে কিঞ্চিত ক্রূর হাসির রেখা টেনে নিবিড় বলল, আমারও লাগছে। আর তুই যদি তোর কাজে সফল হতি তাহলে ও ব্যথা পেত, আর সেটা আমার সহনশীলতার বাইরে। নিবিড়ের ডিকশনারিতে হাজার অন্যায়ের মাফ আছে, শুধু এটা বাদে। ব্যাস, এইটাই করা উচিত হয়নি তোর, একদমই না। ছেলেটার আতঙ্কিত চোখ দুটো হঠাৎ যেন আরো ব্যথাময় রক্তিম হয়ে উঠল। মুখের আওয়াজ আটকে রাখায় চোখ দুটো আর্তনাদ করে তার যন্ত্রণার বহিঃপ্রকাশ করলো। গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। করতে করতে একসময় নিস্তেজ হয়ে ঢলে পড়ল সে মাটিতে। মাইনকার চিপায় পড়ার মতো অবস্থা আদ্রিতার। আর তার এই পরিণতির পেছনে হাত পা সহ পুরো বডি দিয়ে অবদান রেখেছে তার নিজেরই পরিবার। তার প্রতি করা নিজের পরিবারের এমন বর্বরতায় আহত শোকাহত আদ্রিতা। মাসুম বাচ্চাটার ওপর এমন নির্মম অত্যাচার কিভাবে চালাতে পারল তারা? উপস্থিত সদস্য সহ দূর দেশে অবস্থানরত আদ্রিতার মা বাবাও তাকে পরিমাণও দাম দিল না। এই দুঃখে আদ্রিতার নাক ভরে আসছে। আজ সকালটা তার জন্য এমন ভয়াবহ হতে যাবে জানলে সে আজ নিজের সকাল হতে দিত না। না সকাল হতো আর না তার সাথে এমন কিছু হতো। এই তো সকালে সে কি সুন্দর আরামে হেলে দুলে নাস্তার টেবিলে গেল। সোনা মায়ের হাতের বানানো আলুর পরোটা যখন মজা করে খেতেই নিয়েছিল, অঘটনটা ঠিক তখনই ঘটল। নোরান কাঁধে ব্যাগ ঝুলিয়ে তড়িঘড়ি করে বের হতে নিলেই তানি ব্যতিব্যস্ত হয়ে বলল, নীর, নাস্তা না করে কোথায় যাচ্ছ? তানির কথাই নোরান চলতি কদম থামিয়ে বলল, শোনা মা, আমার দেরি হয়ে যাচ্ছে ক্লাসের জন্য, আমি কলেজের ক্যান্টিনে কিছু খেয়ে নেব। বলেই বেরিয়ে গেল নোরান। তবে তার এই বিষয়টা আদ্রিতার জন্য হলো হানিকারক। নোরান বেরিয়ে যেতেই আদ্রিতার পাশে কাটা চামচের আগায় স্যালাড তুলে মুখে চিবুতে চিবুতে নিবিড় আরমান সাহেবের উদ্দেশ্যে বলল, বড় দাদু নিবিড়ের কলেজে আছে, ও চলে গেল। তা তোমার নাতনি নামক বলদিটাও তো একই বয়সের, একই ক্লাসে ছিল। তা ওর কি স্কুল কলেজ নেই নাকি? নাকি বলদিটা বংশের মান উঁচু করে পরীক্ষার খাতায় বিশাল বিশাল রসগোল্লা এনে দিয়ে মিষ্টির দোকান করে দিয়েছে তোমাদের? গলায় পরোটা আটকে গেল আদ্রিতার। এই সেরেছে। এই ভাইয়াটা বুঝি যেতে যেতে আমাকে ফাঁসিয়ে দিয়ে গেল। অনাগত অবস্থান টের পেয়ে আদ্রিতা নিজের সাফাইয়ে মিনমিনিয়ে বলল, আমি মাত্র কলেজে ভর্তি হয়েছি, এই সময় তেমন ক্লাস হয় না, তাই যাই না। নিবিড় তিরস্কার স্বরূপ বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি তো মিস ভিক্টোরিয়া, আপনার জন্য স্পেশাল অর্ডারে ক্লাস হবে, তবেই না আপনি পদধূলি দিবেন। আপনি যে কত মেধাবী তার খবর আছে আমার। বড় মা আপনার তারিফের পুল বানিয়ে বলেছে আমাকে। ফাঁকিবাজ, ধুরন্ধগিরি আর বলদিগিরিতে আপনি একেবারে ঠপার। আপনার ধারের কাছেও কেউ যেতে পারবে না। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মহান গুণের অধিকারী হয়েছেন। পড়ালেখা আর কি, সেটা তো জিরো হলেও চলবে, তবে ফাঁকিবাজিতে নো কম্প্রোমাইজ। ধুরন্ধরগিরিতে আপনার ফিউচার খুব ব্রাইট, বংশের নাম উজ্জ্বল করবেন আপনি। এতগুলো অপমান একসাথে নিতে বেগ পেতে হচ্ছে আদ্রিতাকে। মুখের খাবার চিবোবে নাকি অপমান গিলবে বুঝে উঠতে সময় লাগছে। শেষমেশ তার নিজের মাই পর হয়ে গেল। এই দৈত্য দানবের সামনে আমার মান ইজ্জতের মুড়ি ঘন্ট করে দিল। কলিযুগ, ঘোর কলিযুগ। শোকে কাতর আদ্রিতা।
আশার প্রদীপ খুঁজতে দুঃখী মুখ করে আরমান সাহেবের দিকে তাকালো আদ্রিতা। ভাবলো দাদু হয়তো তার ডুবে যাওয়া ইজ্জতকে চাল দিয়ে ছেঁকে তুলবে, কিন্তু না, আদ্রিতার ডুব দিয়ে ইজ্জতকে আরো গহ্বরে দিয়ে আরমান সাহেব বলে উঠল, হ্যাঁ রে দাদু ভাই, এই বিষয়ে তো আমিও সহমত না হয়ে পারছি না। গিন্নিটা পড়ালেখায় খুবই ফাঁকিবাজ করে, পড়তেই বসতে চায় না। এসএসসি পরীক্ষায় কেমন করে দেওয়ানো হয়েছে তা কেবল আমরাই জানি। পুরো বাড়ির উপর যেন সাইক্লোন পড়ে গিয়েছিল। নাতনির কর্মকাণ্ড শুনিয়ে খুব মজা নিয়ে হাসলো আরমান সাহেব। আহত হলো আদ্রিতা। অতি শোকে পাথর, অতি দুঃখে ছেঁড়া চাদর হয়ে গেল সে। তার কষ্টের ঘায়ে নুনের ছিটা দিয়ে নিবিড় বলে উঠল, এসব তোমাদের অতি আদরের কারণে হয়েছে। হাত পা বেঁধে সারাদিন বটগাছের সাথে উল্টো ঝুলিয়ে রাখলে সব বুদ্ধি জায়গা মতো চলে আসতো। কলিজা ফুপড়া আতঙ্কে চিৎকার দিচ্ছে আদ্রিতার ভিতর। কি সাংঘাতিক কথাবার্তা! এত দেখছি সত্যিকারের দৈত্য দানব। অসহায় অভাগিনী আদ্রিতা এবার তার সোনামাকে হাতিয়ার করতে বলল, সোনামা, দেখো না তোমার ছেলে কি বলছে। আমি কি এত ফাঁকিবাজ নাকি? তানি বলে উঠল, না, তুই ফাঁকিবাজ না। খুশি হলো আদ্রিতা। পর মুহূর্তেই তার খুশিতে পদদলিত করে তানি বলে উঠল, তুই মহা ফাঁকিবাজ। এই বিষয়টাতে আমিও তোকে সাপোর্ট করতে পারবো না। অতল দরিয়ায় ডুবে গেল আদ্রিতা। চারিদিকে শুধু ধোঁকা আর ধোঁকা। ধোঁকা স্কয়ার হয়ে গেল আদ্রিতার। তার পরিবার হঠাৎ করেই পাতালপুরীর রাক্ষসের মতো কেন হয়ে গেল, এই ছিল সবার মনে। অথই সাগরে ভাসতে থাকা আদ্রিতার এক টুকরো সম্বল হয়ে এলো আবির। আবির আদ্রিতার মাথায় হাত বুলিয়ে বলল, আরে আরে, সবাই আমার আরি মামুনির পেছনে পড়লো কেন? আমার কি মামুনির যে নম্বর নিয়ে আসুক তাতেই আমরা খুশি। 0 তো একটা নম্বর, বরং সবচেয়ে ইম্পর্টেন্ট সংখ্যা হলো 0। তো ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ 0। আদ্রিতার অনুভূতি এবার টোটাল কনফিউজ। চাচ্চু তার প্রশংসা করলো নাকি আরো ডোবালো তা বুঝতে পারল না সে। আবিরের মহান জ্ঞান শুনে তার বাবা আহনাব সাহেব বলে উঠলেন, তুমি তো বলবেই, দুজন যে এক নৌকারই মাঝি। পড়াশোনায় ফাঁকিবাজির মহান গুণটা তোমার কাছ থেকেই তো পেয়েছি ওয়ারি। আহনাবের কথায় মুখ টিপে হাসলো সবাই। বেচারা আবির ছেলে মেয়ের সামনে এভাবে লজ্জায় পড়বে তা ভাবেনি। তার বাবাটাও না ছেলে মেয়ের সামনেই তার গুণগান শুরু করে দেয়। তানি বলে উঠল, অরে মামনি, এবার একটু মনোযোগী হও। প্রথম থেকে পড়াশোনায় মনোযোগ না দিলে কিন্তু এবার পাশ করা নিয়ে টানাটানি হয়ে যাবে তোর। তোকে কি জবাব দিব আমি? তোর তো টিউশন ঠিক করে দিই, তুই একটাও টিকে না। কি করিস তাদের সাথে কে জানে? দিন এসেই আর এ মুখে হয় না। জুহি হঠাৎ বলে উঠল, নিবিড়, তুমি অরিকে পড়াও না, তোমার সাথেও শয়তানি করতে পারবে না। তুমি তো স্কুল কলেজে সব সময় টপার ছিলে, তোমার কাছে পড়লে ওর যদি একটু উন্নতি হয়। পাগল হয়ে গেছো ভাবি? এই বলতে গিয়ে পড়াতে গিয়ে আমার নিজের মগজও খালি হয়ে যাবে। তাছাড়া আমি এখন অফিসে জয়েন করেছি, সময় কই এত। আরে অফিস থেকে এসে রাতে একটু করে পড়িয়ে দিও, তাহলেই তো হয়। জহির কথায় বাড়ির বাকিরাও সহমত পোষণ করলো। নিবিড় একবার আর চোখে তার মায়ের দিকে তাকালো। তানি মুখে না বললেও তার চুপি প্রমাণ করে দিচ্ছে যে এই বিষয়ে সেও সহমত। নিবিড় খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, রাতে বই নিয়ে আমার রুমে চলে আসবি শার্প 7টায়। 1 সেকেন্ড কম বেশি হলে খবর আছে কিন্তু তোর। বলেই উঠে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল নিবিড়। বাকিরাও খাওয়া শেষ করে উঠে গেল। বসে রইল শুধু আদ্রিতা। স্ট্যাচু হয়ে বসে আছে, তার সব ইন্দ্রিয় কার্যহীন হয়ে পড়েছে। সবাই মিলে তাকে কিনা জল্লাদের হাতে তুলে দিল। এখন বর্তমানে সে বইয়ের কাঠটি হাতে সেই জল্লাদের রুমে অবস্থান করছে। পরিবারের ষড়যন্ত্রের শিকার হয়ে আজ তাকে এই নির্মম অত্যাচারের শিকার হতেই হলো। নিবিড় একটু আগেই এসেছে অফিস থেকে, ফ্রেশ হতে গেছে। আদ্রিতা অপেক্ষা করছে, বসবে কি বসবে না তা নিয়ে দ্বিধায় আছে। অগত্যা দাঁড়িয়েই রইল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো নিবিড়। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আদ্রিতার উদ্দেশ্যে বলল, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? টেবিলের সামনে বয়। তড়িৎ গতিতে মাথা দুলিয়ে টেবিলের উপর বইয়ের স্তূপ রেখে চেয়ার টেনে বসলো আদ্রিতা। এই রুমে আসলে তার কেমন যেন আলট্রা আতঙ্ক কাজ করে। যে কাচের মতো স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন রুম।
যদি একটু এদিক সেদিক হয় নিবিড় ভাইয়া নির্ঘাত আমাকে নুন ছাড়াই কচকচ করে কাঁচা খেয়ে ফেলবে। নিবিড় আদ্রিতার সামনে চেয়ার টেনে বসতেই সেই বিমোহিত ঘ্রাণ এসে প্রবেশ করলো আদ্রিতার নিঃশ্বাসে। তবে আজ সে মোহিত না হওয়ার কঠোর পণ করে আছে। এমনিতেই সেদিন তার অমন রূঢ় আচরণে খুব অভিমান হয়েছিল আদ্রিতার, রাগ জমেছিল প্রচুর। যদিও তার পরদিন তার রুমে সেই নামহীন গিফট বক্স আবার এসেছিল, তা দেখে বরাবরের মতোই রাগ কর্পূরের মতো উড়ে গিয়েছিল আদ্রিতার। তার কাছে আসা বক্সগুলো যে নিবিড় ভাইয়াই পাঠায় তা বুঝতে পারা কঠিন নয়, কিন্তু আজকের সকালের কথাই তার আবারও রাগ হয়েছে। তাই তো নিজেকে বিমোহিত হতে আটকে রাখার চেষ্টা করছে সে। তবে মনে হয় না আদ্রিতার কাজে সফলতা পাচ্ছে সে। বরাবরের মতোই ওই ঘ্রাণে নিজের নিঃশ্বাস বেহায়া হয়ে যাচ্ছে। বেহায়া নিঃশ্বাসকে শাসানোর পদ্ধতি জানা নেই আদ্রিতার। তাকে আটকে রাখতে গেলে যে নিজেরই প্রাণ যাবে। নিবিড় আদ্রিতার বইগুলো হাতে নিয়ে নাড়তে নাড়তে বলল, কোন সাবজেক্টে বেশি উইক তুই? থম মেরে গেল আদ্রিতা, চোখ পিটপিট করে কিং কর্তব্য বিমূঢ় চাহনি। এটা আবার কেমন প্রশ্ন? কোন সাবজেক্টে উইক? আরে সাবজেক্ট কোনো প্রেমিক নাকি যে তার প্রতি আমি উইক থাকবো? পুরো পড়াশুনোই যেখানে আমার জাত শত্রু, সেখানে উইক থাকার প্রশ্ন কোথায়? আদ্রিতা ভেবে পায় না এত সুন্দর পৃথিবীতে এই পড়াশোনা নামক ভয়ঙ্কর বস্তুটাকে কে আবিষ্কার করেছে। আদ্রিতা তাকে খুঁজে পেলে বুড়িগঙ্গা নদীতে নিয়ে চুবিয়ে মেরে ফেলতো। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। নিবিড় আদ্রিতার ম্যাথ বুক বের করে কিছু অঙ্ক বুঝিয়ে দিল, তারপর কয়েকটা দাগিয়ে দিয়ে বলল, এগুলো সলভ করে দেখা, 5 মিনিট সময় আছে, এর বেশি 1 সেকেন্ডও দেরি হলে মার একটাও নিচে পড়বে না। আদ্রিতার নিজেকে জনম দুঃখিনী অসহায় প্রাণী মনে হচ্ছে। এত নির্মমতা হয়তো টিভি সিরিয়ালের নায়িকাদের সাথেও হয় না। হাত পা ছড়িয়ে কাঁদলেও এই দুঃখ মোচন হবে না। এতগুলো অঙ্ক কিভাবে করবে সে? নিবিড় ভাইয়ে যা বুঝিয়ে দিল সব তোর মাথার উপর দিয়ে বাউন্সার গেছে। তাহলে কি আজ এই ধরায় আমার শেষ দিন? এই দৈত্য দানব নিশ্চয়ই ওর জান কবজ করেই ক্ষান্ত হবে আজ। বিদায় পৃথিবী, দুআ মে ইয়াদ রাখনা। আদ্রিতার এই জগৎ দুঃখিনী লুক দেখে দাঁতে দাঁত চেপে নিবিড় বলল, এই সামান্য অঙ্কই পারছিস না? এতক্ষণ বুঝালাম, তখন মনোযোগ কোথায় ছিল? মানে কেউ এতটাও ড্যাম কিভাবে হতে পারে? এই তুই কি বাজারে হোলসেলে তোর মগজ বেশি দিয়ে এসেছিস? আমি অক্ষাকে কি বলছি, তোর ওই অক্ষেজ মগজ নিয়ে মানুষ করবে এটাই বা কি? তোর মগজ খুলে দেখ, আমি শিওর সেখানে একটা বিশাল আকার জিরো ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। আমার তো সন্দেহ হয় তুই আদৌ বড় বাবারই মেয়ে কিনা। তাদের মতো ব্রিলিয়ান্ট মা বাবার এমন গর্ধব সন্তান কিভাবে হতে পারে? অপমানে মন রাগে দুঃখে ভরে উঠল আদ্রিতার। কান্না ঠেলে আসতে চাইলেও তাকে ভেতরেই চেপে রেখে প্রখর মনোবল করলো মনে মনে। এই দৈত্য দানবের উচিত জবাব দেবে সে। এখনো তো সেই অঙ্কগুলো করেই দেখাবে, যে করেই হোক। বইয়ের দিকে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, আরেকবার কষ্ট করে বুঝিয়ে দিন, তারপর করছি আমি। সরু চোখে তাকালো নিবিড়। আগের অঙ্কগুলো আরো একবার বুঝিয়ে দিল। এবার খুব মনোযোগ সহকারে বুঝে নিল আদ্রিতা। তারপর দাগিয়ে দেওয়া অঙ্কগুলো করা আরম্ভ করলো। এক টানা লিখে গেল। একবারও মাথা তুলে তাকালো না নিবিড়ের দিকে। তাকালে হয়তো দেখতে পেত মায়া ভরা এক ছোড়া চোখ। ফোন বাজলো নিবিড়ের। অপরাহ্নের কল। নিবিড় উঠে ব্যালকনিতে গিয়ে রিসিভ করে বলল, বল, কি অবস্থা? কি অবস্থা? হালায় আবার জিগায় কি অবস্থা? অবস্থা যা করেছিস তুই, ভাগ্য ভালো ডাক্তার বন্ধু আছে তোর, না হলে আজ তো 14 শিখি কনফার্ম ছিল। সাইকো শালা, এত রাগ কোথা থেকে আসে তোর? এমনি কেউ হাত ভাঙে? তোর মেন্টালিটি আমি বুঝি না। নিজেই হাত ভাঙলি, আবার নিজেই টাকা দিয়ে চিকিৎসা করালি। আসলে চাস কি তুই? তোকে বোঝা আমার পক্ষে সম্ভব না। তো বুঝতে যাস কেন? আমি কি তোর প্রিয় তোমার মন নাকি যে আমাকে বুঝতে হবে? সালমানের এই ডায়লগ শুনিসনি? मैं दिल में आता हूँ समाज में नहीं। ঠিক আছে, তাহলে আমি বরং তোর এই মহান কৃতকর্মের খবরটা চাচিকে বলি। তিনি নিশ্চয়ই গর্বে গদগদ হয়ে যাবেন, কি বলিস? আরে আবার কুটনি বান্ধবীদের মতো করছিস কেন? আমাদের মাঝে আবার মা কোথা থেকে এলো? অপরাহ্নের হাসির শব্দ শোনা গেল। হেসে বলল, ভয়ঙ্কর, তুই কিনা মায়ের সামনে ভীতু। চাচিকে খুব ভয় পাস তাই না? বিষয়টা ভয়ের না, বিষয়টা হলো সম্মানের, শ্রদ্ধার আর ভালোবাসার। ছেলের কোনো কাজে মায়ের মন বিচলিত হোক তা আমি চাই না। তাই তো সবসময় চেষ্টা করি মাকে কোনো রকম কষ্ট না দিতে। যা, এবারের মতো বাঁচিয়ে দিলাম। তুইও কি মনে রাখবি তোর উপর এটা আমার ঋণ থাকলো? সুযোগ আসলে পরিশোধ করে দিবি। এমন ভাবে বলছিস যেন তুই জানিস সেই সুযোগ আসবেই। হয়তো। আচ্ছা রাখছি, বাই।
কথা শেষ করে রুমে এসে দেখলো আদ্রিতা সবগুলো অঙ্ক শেষ করে বসে আছে। নিবিড় চেক করে দেখলো সব অঙ্কই ঠিক আছে। আদ্রিতা আগের মতোই বইয়ের দিকে তাকিয়ে বলল, পড়া শেষ হলে এবার কি যেতে পারি স্যার? ভ্রুকুচকে তাকালো নিবিড়। অভিমানী তার অভিমানের বহিঃপ্রকাশ করছে। বইপত্র গুছিয়ে চলে যেতে উদ্যত হলো আদ্রিতা। দরজার দিকে যেতে নিলেই ডাকলো নিবিড়, দাঁড়া পুতুল। থেমে গেল আদ্রিতা, তবে পেছনে ঘুরল না। নিবিড় এগিয়ে এসে আদ্রিতার দিকে একটা বক্স এগিয়ে দিয়ে বলল, এটা তোর জন্য, নিয়ে যা। অভিমানী ডুবু ডুবু আদ্রিতা সাপ মানা করে দিয়ে বলল, নিব না আমি, আপনিই রাখুন। নিবিড় আদ্রিতার পিছনে এসে দাঁড়ালো। ঘাড়ের উপর ঝুঁকে ফিসফিসানি সুরে বলল, আর ইউ শিওর? একবার দেখি তো নীতি, পরে না পস্তাতে হয়। আদ্রিতা জবাব দেবে কি? নিবিড়ের এত কাছে আসায় তার নিঃশ্বাসই আটকে যাওয়ার উপক্রম। নিবিড়ের গরম নিঃশ্বাস কাঁধে অনুভব হতেই হৃৎপিণ্ড দুরুম দুরুম শুরু করলো তার। শক্ত করে ধরলো বইয়ের বাঁধন। নিবিড় পেছন থেকে দুই হাত আদ্রিতার দুই পাশে দিয়ে সামনে নিয়ে হাতের বক্সটা খুলে দেখালো। গরম গরম মুচমুচে চিকন জিলাপি দেখে আদ্রিতার মুখে সমুদ্র উপচে পড়ল। লোকটা খুব খারাপ, সে চালাকি করে আমার দুর্বল জায়গায় আঘাত করে। এখন এই সুস্বাদু জিলাপি দেখে কিভাবে নিজেকে আটকাবে আদ্রিতা? জিলাপির ঘ্রাণে জিহ্বা বেরিয়ে আসতে চাইছে। এখন আমার অভিমানের কি হবে? তাকে কিভাবে জিতাবো? নিবিড় আদ্রিতার কানের কাছে মুখ নিয়ে বলল, এটা তোর পড়া কমপ্লিট করার পুরস্কার। কারণ আমি জানতাম তুই পারবি, তোর মাঝে মেধা আছে, ব্যাস শুধু সেটাকে ঘষে ফায়ার করার দরকার। আর তার প্রমাণ তোর সামনেই। এখন বল, এটা নিবি নাকি বাকিদের মাঝে বিলিয়ে দেব? আদ্রিতার অভিমানে উড়ে গেল নিবিড়ের কথায়। ঝট করে বক্সটা ছিনিয়ে নিয়ে বলল, না না, তার কি দরকার? বাড়িতে বড়দের অনেকের ডায়াবেটিস আছে, তারা এটা খেলে অসুস্থ হয়ে পড়বে। তাই না চাইতেও সবার ভালোর জন্য আমিই না হয় কষ্ট করে এগুলো খেয়ে নিব। বলেই বক্স নিয়ে দৌড়লো আদ্রিতা। পেছন থেকে নীরব হাসির রেখা নিবিড়ের ঠোঁটে ভাসলো। যে হাসি বলছে এই মেয়েটা খুশি, মানে তার হৃদস্পন্দনে নিঃশ্বাসের সঞ্চালন আছে।